সেট তথ্য আমরা আগের দিন কিছুটা পড়েছিলাম। আজকে সেট তথ্যের কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পড়ব। আজকে আমরা সেট তথ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পড়ব। ফার্স্ট যে সিদ্ধান্তটা সেটা বলেছে শূন্য সেট যে কোনো সেটের উপসেট। তার মানে একটা সেট যদি শূন্য সেট হয় তাহলে সেই সেটটা যে কোনো সেটের উপসেট হবে। তাহলে শূন্য সেট যে কোনো সেটের উপসেট। তাহলে আমরা উপসেটের সংজ্ঞায় কি পড়েছিলাম? দুটো সেট যদি থাকে, একটা এ আর বি, তাহলে এ সেটটাকে বি সেটের উপসেট বলা হবে যদি এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের মধ্যে থাকে। তাহলে শূন্য সেটকে কেন যে কোনো সেটের উপসেট বলছি? কারণ শূন্য সেটে কোনো উপাদানই থাকে না, তাহলে এটা যে কোনো সেটের থেকে ছোট হবে, অর্থাৎ শূন্য সেটের থেকে যে কোনো সেটই বড় হবে। তাহলে যে কোনো সেট যদি এ হয়, যে কোনো সেট এ হলে হবে ফাই সাবসেট অফ এ, সর্বদা শূন্য সেটটা যে কোনো সেটের উপসেট হবে। তাহলে এটা হলো প্রথম প্রপার্টি। 2 নাম্বার, প্রত্যেক সেট তার নিজের উপসেট। প্রত্যেক সেট তার নিজের উপসেট। এটা কিরকম? যদি এ যে কোনো সেট হয়, এ যে কোনো সেট হলে সর্বদা এ সাবসেট অফ এ। তাহলে যে কোনো সেট নিজের উপসেট কেন? কারণ আমরা জানি এই সেটটা পরের সেটটার উপসেট হবে যদি এর প্রত্যেকটা উপাদান এর মধ্যে থাকে। যেহেতু দুটোই এ, তাহলে এর উপাদান আর এর উপাদান তো একই উপাদান, তাহলে এই উপাদানগুলো অবশ্যই এখানে থাকবে। তাহলে আমরা বলবো যে কোনো সেট তার নিজের উপসেট। তাহলে এই দুটো আমাদের সর্বদা ট্রিভিয়ালি ঘটবে, এটাতে কোনো প্রমাণ করার কিছু নেই। আর আমরা শুধু বলে দিলেই হবে এর সব উপাদানগুলো এর মধ্যে যেহেতু আছে, তাহলে এ নিজের উপসেট। 3 নাম্বার, যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ সি হয়, তবে অবশ্যই এ সাবসেট অফ সি হবে। তার বলছি এ সাবসেট অফ বি, এটা মানে কি এর সব উপাদানগুলো বি এর মধ্যে আছে। আবার বি সাবসেট অফ সি মানে কি বি এর সব উপাদানগুলো সি এর মধ্যে আছে। তাহলে আমাদের দেখাতে হবে এর সব উপাদানগুলো সি এর মধ্যে আছে। তাহলে যেহেতু এর উপাদানগুলো বি এর মধ্যে আছে এবং বি এর উপাদানগুলো সি এর মধ্যে আছে, তাহলে অবশ্যই এর উপাদানগুলো সি এর মধ্যে থাকবে। তাহলে এটাকে যদি আমি প্রমাণ করতে যাই, তাহলে আমাকে ধরে নিতে হবে এর যে কোনো একটা উপাদান এক্স, তাহলে আমরা দেখাবো সেই এক্স উপাদানটা সি এর মধ্যেও আছে। তাহলে আমরা বলতে পারবো এ সাবসেট অফ সি। এটা প্রমাণ লিখছি, এক্স বিলংস টু এ। তাহলে এক্সটা এর উপাদান। অতএব যেহেতু দেওয়া আছে আমাদের এ সাবসেট অফ বি, তাহলে এর সব উপাদানগুলো বি এর মধ্যে আছে। তাহলে যেহেতু এর মধ্যে এক্স আছে, তাহলে এই এক্সটা বি এর মধ্যেও আছে। অতএব এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি। আবার বলা আছে বি সাবসেট অফ সি, তাহলে এক্স উপাদানটা সি এর মধ্যেও আছে এটা, এবং আমাদের জানা আছে বি সাবসেট অফ সি। অতএব এক্স বিলংস টু সি। তাহলে আমরা কি পেলাম? এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু সি। তাহলে এটা হবে এ
সাবসেট অফ সি, এটা প্রমাণিত। 4 নাম্বার, যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ সি এ হয়, এ বি এর সাবসেট এবং বি এ এর সাবসেট, তাহলে এই দুটো যদি হয় তাহলে আমরা বলবো এ ইকুয়াল টু বি। তাহলে প্রথমটা কি বলেছে, এর সব উপাদানগুলো বি এর মধ্যে আছে, আর দ্বিতীয়টা থেকে আমরা বলতে পারছি বি এর সব উপাদানগুলো এ এর মধ্যে আছে। তাহলে এই দুটো রিলেশন তখনই সত্য হবে যদি এ ইকুয়াল টু বি হয়। তাহলে এখান থেকে আমরা দেখাতে পারবো যে এক্স যে কোনো উপাদান যদি এ এর হয় তাহলে সেই উপাদানটা বি এরও হবে, আবার ওয়াই যে কোনো উপাদান যদি বি এর হয় তাহলে সেটার এ এরও হবে। তার মানে এ এর আর বি এর উপাদানগুলো কি একই, অর্থাৎ এ আর বি দুটো সমান সেট। তাহলে আমরা এটা লিখব প্রমাণ হিসাবে, এ সাবসেট অফ বি, এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ হলে এক্স বিলংস টু বি, অর্থাৎ এ সেটের প্রত্যেক পদ বি সেটেরও পদ। এ সেটের প্রত্যেক পদ বি সেটেরও পদ। আবার আমাদের আরেকটা রিলেশন দেওয়া আছে বি সাবসেট অফ এ, এটা ইমপ্লাই করবে ওয়াই যদি বিতে থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াইটা এতেও আছে, অর্থাৎ বি সেটের প্রত্যেক পদ এ সেটেরও পদ। অর্থাৎ তাহলে দুটো রিলেশন থেকে আমরা কি বলতে পারি, অতএব এ ইকুয়াল টু বি, এটা প্রমাণিত। তাহলে আমরা যদি দেখাতে পারি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, এখান থেকে ইমপ্লাই করবে এ ইকুয়াল টু বি, এটা আমাদের হলো 4 নাম্বার প্রপার্টি। তাহলে আপাতত আমরা এই 4টে প্রপার্টি মনে রাখব। এরপর আমরা দেখব ভেন চিত্র। ভেন চিত্রটা কি, যে চিত্রের সাহায্যে আমরা সেটগুলোকে উপস্থাপন করতে পারি সেই চিত্রটাকেই বলা হয় ভেন চিত্র। তাহলে যে চিত্রের সাহায্যে সেট প্রক্রিয়া সমূহকে উপস্থাপিত করা হয় তাকে ভেন চিত্র বলে। তাহলে আমাদের যে চিত্রের সাহায্যে সেট প্রক্রিয়া সমূহকে উপস্থাপিত করা হয় তাকে ভেন চিত্র বলে। তাহলে ভেন চিত্রে আমরা একটা ছবি এঁকে বিভিন্ন সেটগুলোকে দেখাই, তার মধ্যে আমরা যে কোনো সেটকে বৃত্ত আকারে লিখি আর সার্বিক সেটকে আমরা আয়তক্ষেত্র হিসাবে লিখি। তাহলে সার্বিক সেটকে আয়তকার চিত্র দ্বারা প্রকাশ করা হয়। এবং অন্যান্য সেটকে বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়।
বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়। আমরা দুটো সেট ধরে নিলাম, একটা সার্বিক সেট ধরলাম এস, এর মান ধরলাম 1 2 3 4 5 6, এটা সার্বিক সেট। আরেকটা সেট ধরলাম ধরো এ, এটা শুধু ধরলাম 2 4 6 5, তাহলে এটা হলো সার্বিক, এসটা হলো সার্বিক সেট আর এটা হলো একটা যে কোনো সেট। তাহলে এদের যদি আমরা ভেন চিত্র আঁকি, তাহলে আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকে নেব। তাহলে এটাকে বলবো আমরা, পুরোটাকে বলবো এস, আর এর ভেতরে আমরা এটাকে আঁকবো, এটার নাম দেব এ। তাহলে এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে 2 4 5 6, তাহলে এই সার্কেলটার ভেতরে আমরা লিখলাম 2 4 5 6, আর বাইরে আরও কে কে আছে? 1 আর শুধু 1টা বাইরে আছে, 1 আর 3, তাহলে 1 আর 3টাকে আমরা বাইরে বের করে নিলাম। বুঝতে পারলে আমরা সার্বিক সেটকে এরকম সবসময় একটা আয়তকার চিত্র দিয়ে লিখব, আর বৃত্তটাকে যে কোনো সেটকে আমরা বৃত্ত দিয়ে লিখব, এবং যে বিন্দুগুলো বা পদগুলো সেটের মধ্যে থাকবে সেগুলো আমরা এরকম লিখে দেব, আর যেগুলো বাইরে থাকবে সেগুলো আমরা এরকম বাইরে দেব। তাহলে এটাই হলো ভেন চিত্র। এবার সেটের কিছু প্রক্রিয়া আমরা শিখব। তাহলে সেট প্রক্রিয়া সমূহ। তাহলে সেটের প্রক্রিয়া কি? দুই বা ততোধিক সেটের সংযুক্তিকরণ দ্বারা নতুন সেট গঠন করার পদ্ধতিকে বলা হয় সেট প্রক্রিয়া। মানে আমরা যেমন এমনি বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে কী কী করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম আমরা সেটের ক্ষেত্রেও কিছু কিছু অপারেশন করব, যোগ বিয়োগ, সেগুলো কি হয় বা সেগুলোর নাম কি হয় সেই সম্পর্কে আমরা শিখব। ফার্স্ট যেটা শিখব সেটা হলো দুটি সেটের যোগ। দুটি সেটের যোগ, বা এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন, যোগটাকে বলা হয় ইউনিয়ন। তাহলে দুটি সেটের যোগফল কি করে করে আমরা সেটা দেখব। ফার্স্টে একটা আমরা উদাহরণ দেব, তারপরে সংজ্ঞাটা লিখব। ধরো এ একটা সেট নিলাম, এর মধ্যে পদ আছে 1 2 3 4। আর একটা সেট নিলাম বি, এর মধ্যে ধরো আরো কয়েকটা পদ আছে 2 4 0 9। তাহলে আমরা এ আর বি দুটো সেটকে যোগ করতে চাইছি, তাহলে এই যোগফলটাকে লেখা হয় এ ইউনিয়ন বি। আর এটা সমান কত? এখানে যতগুলো উপাদান আছে সবগুলোই লিখব, কিন্তু কোনোটাকে আমরা ডবল লিখব না। তাহলে 1 আছে, তাহলে সবচেয়ে ছোটো কোনটা আছে? 0, তাহলে 0 লিখে দিলাম। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আর 9 আছে। তাহলে টোটালি 6টা পদ আছে। তাহলে এ ইউনিয়ন বি মানে এ আর বি এর মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলোকে লিখে নেব, কিন্তু কোনো উপাদান আমরা দুইবার লিখব না, কারণ আমরা সেটের সংজ্ঞায় জানি সেটে যা পদ বা উপাদান থাকে সেগুলো কি প্রত্যেকটা একবারই থাকে, কোনোটা ডবল থাকে না। তাহলে এখানে যেহেতু দুইটা ডবল আছে, তবু আমরা এটাকে ডবল লিখবো না, একবারই লিখব। 4টা ডবল আছে কিন্তু এটাকে একবারই লিখব। তাহলে সব পদগুলোই লিখব কিন্তু একবার করে। তাহলে এটাই হলো ইউনিয়ন। তাহলে এটাকে আমরা একটু ভাষায় লিখে নিই। যদি এ ও বি দুটি প্রদত্ত সেট হয়, তবে এ ও বি এর যোগফলকে এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় এ ইউনিয়ন বি, এত দ্বারা প্রকাশ করা হয়, এবং এ ইউনিয়ন বি মানে
এ অথবা বি উভয় সেটের পদ থাকবে। এ ইউনিয়ন বিতে এ অথবা বি উভয় সেটের সমস্ত পদ থাকবে, কিন্তু কোনো পদ দুবার থাকবে না। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা প্রতীক হিসাবে লিখতে যাই, তাহলে এ ইউনিয়ন বি সেই সমস্ত উপাদানগুলো থাকবে যেগুলো এতে আছে অথবা বিতে আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট, এটা ইউনিয়নটা অথবাটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করব। এটা এই চিহ্নটাকে বলা হয় অথবা, যে কোন উপাদানগুলো হবে, এক্স এর উপাদানগুলো হবে অথবা বি এর উপাদানগুলো হবে, এর উপাদানগুলো হবে অথবা বি এর। তাহলে এক্স এর মানটা কি হবে, এতে যতগুলো উপাদান আছে সেগুলো হবে, বিতে যতগুলো আছে উপাদান সেগুলো হবে, কিন্তু সব উপাদানগুলো যেন দুবার না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে উদাহরণ হিসাবে আমি প্রথমে একটা দিয়ে দিলাম, সেটা দেখে নেবে। তারপরে চলে আসো 2 নাম্বার, দুটি সেটের ছেদ। ছেদ বা এটাকে বলা হয় ইন্টারসেকশন। তাহলে এটা কীরকম, এটাও একটা আমরা যদি উদাহরণ দিয়ে বলি, ধরো এ একটা সেট নিলে 1 2 3 4 5, আর বি একটা সেট নিলাম ধরো -1 0 2 3 5 9 11। তাহলে এ আর বি এই দুটো সেটের ছেদকে আমরা এ ইন্টারসেকশন, এই চিহ্নটাকে বলা হয় ইন্টারসেকশন। এটা মানে কি, এ আর বি এর মধ্যে শুধুমাত্র যেগুলো কমন আছে, তাহলে এই দুটোর মধ্যে কি কি কমন আছে, 2 একটা কমন আছে, 3 আছে আর 5। তাহলে ইন্টারসেকশন মানে দুটোর কমনগুলো নেব, তাহলে 2 3 5। তাহলে এটাই হয়ে গেল দুটি সেটের ছেদ। ছেদ মানে কি, দুটোর মধ্যে যেটা কমন আছে সেইটুকু জিনিস আমরা নেব। তাহলে এখানে কি কি কমন আছে, 2 3 আর 5। তাহলে এটা সংজ্ঞা হিসাবে যদি আমরা লিখতে যাই, তাহলে লিখব এ ও বি দুটি প্রদত্ত সেট। তাহলে এ ও বি এর ছেদ আমরা এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। আর সেটা মানে কি, সেটা মানে এ ও বি এর মধ্যে শুধুমাত্র সাধারণ পদ বা কমন পদগুলো নেওয়া হয়। তাহলে এর সংজ্ঞাটা কি হবে, দুটি প্রদত্ত সেট এ ও বি এর সাধারণ বা কমন পদগুলি নিয়ে গঠিত সেটকে এ ও বি সেটের ছেদ বলা হয়। এবং এটি এ ইন্টারসেকশন বি, এটাকে কি বলা হয়, এ ইন্টারসেকশন বি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি হবে, শুধুমাত্র এ এবং বি দুটোতে থাকতে হবে। তাহলে সেই সমস্ত উপাদানগুলো হবে যেগুলোতে এতে আছে এবং বিতে আছে। তাহলে এই এবংটাকে আমরা একটা চিহ্ন দিয়ে লিখি, যে এক্স বিলংস টু এ, এবং এই চিহ্নটাকে বলা হয় এবং, এক্স বিলংস টু বি, এই প্রতীক দ্বারা লেখা হয়। ঠিক আছে, তাহলে দুটো সেটের আমরা ছেদটা শিখে নিলাম। এবার 3 নাম্বার আসছি, বিচ্ছেদ সেট বলতে কি বোঝায়।
বিচ্ছেদ সেট বা ইংরেজিতে বলা হয় ডিসজয়েন্ট। তাহলে দুটো সেট এ আর বি কে আমরা বিচ্ছেদ সেট বলবো যদি তাদের মধ্যে কোনো সাধারণ পদ না থাকে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যদি কোনো কমন পদ না থাকে। তার মানে এর যা পদ থাকবে সেই কোনো পদ বি এর থাকা যাবে না। তাহলে দুটি প্রদত্ত সেট এ ও বি এর কোনো সাধারণ পদ না থাকলে সেই সেট দুটিকে বিচ্ছেদ সেট বলে। বিচ্ছেদ সেট বলে। যেমন ধরো এ একটা সেট নিলাম, এটাতে আছে 1 2 3, আর বি একটা সেট নিলে এটাতে 0 -1 7। তাহলে দেখো এ আর বি এর মধ্যে যদি আমরা কমনগুলো বার করি, কমনটাকে কি বলা হয়? ছেদ। তাহলে এখানে কোনো কমন নেই, তাহলে কিছু নেই মানে আমরা সেটাকে বলবো ফাই। তাহলে দুটো সেট যদি বিচ্ছেদ হয় তাহলে তাদের মধ্যে কোনো কমন আসবে না। তাহলে কমনটা কোন সেট হবে? নাল সেট বা শূন্য সেট। আর আমরা জানি শূন্য সেটে কোনো উপাদান থাকবে না। তাহলে এখানে এ ও বি হলো বিচ্ছেদ সেট। তাহলে এ ও বি বিচ্ছেদ সেট। ঠিক আছে, তাহলে এ আর বি যদি বিচ্ছেদ সেট হয় তাহলে আমাদের কি হবে? এ ইন্টারসেকশন বি, এটা সব সময় ফাই হবে। তারপরে 4 নম্বরে চলে আসি দুটি সেটের অন্তর। দুটি সেটের কি অন্তর, মানে একটা সেট থেকে যদি আরেকটা সেটকে বিয়োগফল করি তাহলে আমরা কি পাবো? ধরো দুটো সেট দেওয়া আছে, একটা এ আর একটা বি। তাহলে আমরা যদি এ মাইনাস বি বা বি মাইনাস এ বার করতে যাই তাহলে কি হবে? প্রথমে আমি এটা উদাহরণ দিয়ে বলবো, তারপর সংজ্ঞাটা লেখাবো। ধরো এ একটা নিলাম 1 2 3 4 5, আর বি একটা সেট নিলাম 2 3 7 9। তাহলে আমরা বার করতে চাইছি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি বার করার সময় আমরা প্রথমে দেখব এ আর বি এর মধ্যে কি কি কমন আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো পদ কমন আছে, একটা 2 আর একটা 3। তাহলে যে সেটটা প্রথমে আছে সেখান থেকে আমরা কমন পদ দুটো বাদ দিয়ে দেব। তাহলে বাকি যেটা থাকছে সেটাই হলো এ মাইনাস বি। তাহলে প্রথম সেটটা থেকে দুটো সেটে যে কমনগুলো থাকবে সেটা যদি বাদ দিই তাহলে সেটা হলো এ মাইনাস বি। এ থেকে বিকে বিয়োগ করলাম। একইভাবে যদি আমরা বি মাইনাস এ বার করতে যাই তাহলে প্রথমে দেখব দুটো সেটের মধ্যে কমন কি আছে, সেটা থেকে বি থেকে সেটা বাদ দেবো, কারণ যেটা প্রথমে থাকবে সেই সেট থেকে বাদ দিতে হবে। তাহলে দুটো সেটের মধ্যে কমন কি আছে? 2 3। তাহলে এখান থেকে আমরা 2 আর 3 বাদ দেবো, তাহলে কি থাকবে? 7 9। তাহলে এ মাইনাস বি হলো 1 4 5 আর বি মাইনাস এ হলো 7 9। ঠিক আছে, তাহলে এটা সংজ্ঞাটা আমরা কি লিখব? ধরি দুটি প্রদত্ত সেট এ ও বি। প্রদত্ত সেট এ ও বি। তাহলে দুটো সেট নিলাম এ ও বি। তাহলে এরূপ যদি আমরা একটা সম্পর্ক তৈরি করি, যদি এরূপ একটি সেট হয় যেখানে এ সেটের পদসমূহ থাকবে
কিন্তু বি সেটের পদসমূহ থাকবে না। তাহলে সেই সেটটিকে এ ও বি এর অন্তর সেট বলা হয়। আর এটি এ অবলিক বি অথবা এ মাইনাস বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, উদাহরণ আমরা দিয়ে দিলাম। তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এ সর্বদা সমান নাও হতে পারে, যেমন আমরা আগের উদাহরণটাই দিলাম এ মাইনাস বি আর বি মাইনাস এ সমান নয়। তাহলে এটা হলো দুটি সেটের অন্তর। তো তারপর চলে আসো পূরক সেট, এটা ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট সেট। তাহলে একটা সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট বলতে কি বোঝায়? তাহলে ধরে নিলাম, ধরি এ একটি যে কোনো সেট, এ একটি যে কোনো সেট এবং এ এর সার্বিক সেট এস। সার্বিক সেট এস। তাহলে এ যে কোনো যদি একটা সেট নিলাম আর এ এর সার্বিক সেট নিলাম কত? এস। তাহলে এ এর পূরক সেট, এ এর পূরক সেট এ কমপ্লিমেন্ট বা এটা বা এ বার এর দ্বারা প্রকাশ করা হয়। এবং এ কমপ্লিমেন্ট এটা মানে কত? এস মাইনাস এ। তার মানে এর পূরক সেট মানে আমরা এর সার্বিক সেট থেকে এর সার্বিক সেট থেকে এ এর উপাদানগুলো বাদ দেব। কেমন? আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, ধরো এ একটা সেট নিলে 1 2 3 আর এর সার্বিক সেট বললাম 1 2 3 4 5 6 7। তাহলে এর পূরক সেট কত হবে? এস থেকে এ কে বাদ দেব। তাহলে এস থেকে এ কে বাদ দিলে কি বাদ যাবে? 1 2 3 বাকিগুলো হবে। তাহলে 4 5 6 7, এটাই হলো এর পূরক সেট। তার মানে পূরক সেটে কি থাকবে? এ ছাড়া বাকি পদগুলো থাকবে। তাহলে সেটাই হয়ে গেল এর পূরক সেট। তাহলে আমরা মোটামুটি এই 5টা বীজগাণিতিক অপারেশন আমরা জানব। এবার এগুলোকে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে ভেন চিত্রের সাহায্যে দুটি সেটের যোগ। আমরা অলরেডি শিখে গেছি দুটি সেটে যোগ করতে। তাহলে একটা সেটকে বললাম এ ইকুয়াল টু 1 2 3 4, আর একটা সেটকে বললাম বি, সেটাকে বললাম 3 4 5 6 7। তাহলে এ ইউনিয়ন বি এটা কত আসে? পুরো সেটটা চলে আসে 1 2 3 4 5 6 7। এবার এটাকে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে কি হবে? প্রথমে আমরা একটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের ছবি এরকম নিয়ে নেব। এটাকে বলবো ইউ। কার সেট? এটা এ ও বি এর সার্বিক সেট। এবার এর ভিতরে আমরা দুটো সেট আঁকবো। এটার নাম দিলাম এ
আর এটার নাম দিলাম বি। তাহলে প্রথম সেটটাকে বললাম এ, তারপর একটা বললাম বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কি পুরোটা আসবে। তাহলে এই যে পুরো সেটটা পেলাম এ আর বি, এই দুটোকেই মিলিয়ে বলা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এটাকে লিখব এ ইউনিয়ন বি, তার মানে এটাই দুটো সেটের যোগফল। এবার আসবো আমরা দুটো সেটের ছেদ। তাহলে ধরো এ আর বি যে কোনো দুটো সেট। তাহলে এখানে আমরা একটা আয়তক্ষেত্র নিয়ে নেব, আর এর ভেতর যে কোনো দুটো সেট নিয়ে নেব। একটাকে নাম বললাম এ, আর একটাকে নাম বললাম বি। তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে বিচ্ছেদ মানে কি দুটোর মধ্যে কমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা পেলাম এটা এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। তাহলে এই জায়গাটা কি দুটোর কমন, তাহলে এটাকে বলবো বিচ্ছেদ সেট। তাহলে এটাকে এ ইন্টারসেকশন বি। তার মানে এই যে অংশটা পেলাম এটা এতেও আছে, বিতেও আছে। তাহলে আমরা যদি ভেন চিত্র দিয়ে প্রকাশ করি তাহলে এই জায়গাটা হবে এ ও বি এর বিচ্ছেদ সেট। দুটি সেটের অন্তর ধরলাম, একটা সেট এ আর একটা বি। তাহলে আমরা এ থেকে বি বার করতে যাচ্ছি। তার জন্য কি করব, আমরা একটা ইউনিভার্সাল সেট নিয়ে নিলাম এস, এর মধ্যে দুটো সেট নিলাম, একটা হলো এ আর একটা হলো বি। এর নাম দিলাম এ, এটা বি। তাহলে এ মাইনাস বি মানে কি এ থেকে দুটোর কমনটা বাদ দেবো। আমরা জানি এটা হলো কমন। তাহলে এ থেকে যদি আমরা কমনটা বাদ দিই তাহলে কোন জায়গাটুকু পাবো, না এই জায়গাটা। তাহলে এই জায়গাটা হয়ে যাবে এ মাইনাস বি। আবার দেখো এদিকে যে জায়গাটা আছে এটা কি বি সেট থেকে এটাকে বাদ দিয়েছি। তাহলে এদিকটার কথা যদি আমি ভাবি, এটাকে আমরা দাগগুলো লম্বভাবে দিলাম যেন বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে জায়গাটা পেলাম এটা হলো বি মাইনাস এ, আর মাঝেরটা কত, তাহলে মাঝের যে যে ফাঁকা জায়গাটা আছে এটা হয়ে গেল এ ইন্টারসেকশন বি। এই তিনটে জায়গা আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো সেটের অন্তর বোঝা গেল। 4 নম্বর চলে আসো পূরক সেট। তাহলে এখানে একটা সেট নিলাম এ, আর এর সার্বিক সেট নিলাম এস। তাহলে আমরা যদি এখানে একটা সার্বিক সেটের ছবিটা এঁকে নিই তাহলে এটা নাম দিলাম এস, আর এটা কি অবশ্যই এর ভিতরে হবে। তাহলে এটা এ, তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা হবে, না এই বাইরের সেটটা এটা, কারণ এটা এস মাইনাস এ। তাহলে এস মাইনাস এ করলে কত হবে, এটা বাদ দিয়ে বাকি যে অংশটা থাকবে সেটাই। তাহলে এটা বাদ দিলে আমাদের বাকি এই জায়গাটা থাকছে। তাহলে এই জায়গাটাই হয়ে গেল এস মাইনাস এ বা এ কমপ্লিমেন্ট। তাহলে এই যে জায়গাটা পেলাম সেটাই হলো এ কমপ্লিমেন্ট, বা এটাকে এ ড্যাশ বা এ বার দিয়ে লেখা হয়। তাহলে মোটামুটি আমাদের এই কটা ভেন চিত্র একটু শিখতে হবে। ঠিক আছে, এরপরে আর দুটো জিনিস আমরা শিখবো, একটা হলো বদ্ধ বিস্তার আর একটা হলো মুক্ত বিস্তার। বদ্ধ বিস্তার, ধরো আমরা যদি এরকম একটা সেট নিই এ, যে এখানে সেই সমস্ত এক্স এর মানগুলো হবে যাতে করে মানগুলো এ এর থেকে বড় এবং বি এর থেকে ছোট। কি করলাম, এখানে সেই সমস্ত মানগুলো গ্রহণ করবে যেগুলো এ এর থেকে ছোট বা সমান বা বড়, আর বি এর থেকে সমান বা ছোট, দুটো সাইড সমান আছে। তাহলে আমরা বলবো এটাকে বদ্ধ বিস্তার। এটাকে আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মাঝে লিখব এ টু বি। এটা যদি আমরা ছবিতে বোঝাতে যাই তাহলে এটাকে যদি আমরা এক্স অক্ষ ধরছি এই জায়গাটা এ,
আর এই জায়গাটা বি। তাহলে মুক্ত বিস্তার, বদ্ধ বিস্তার মানে এ থেকে বিতে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলোকেই আমাকে নিতে হবে। যদি বলা থাকে এক্সটা বাস্তব সংখ্যা, তাহলে এ থেকে বি পর্যন্ত যতগুলো বাস্তব সংখ্যা আছে সবগুলোকে নিলে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এ আর বি এর বদ্ধ বিস্তার। তারপরে চলে আসছে বি মুক্ত বিস্তার। এবার আমরা অন্য যদি একটা সেট নিই, কীরকম নিলাম যে সেই সমস্ত এক্স যাতে করে এক্স এর মানটা এ এর থেকে বড় আর বি এর থেকে ছোট। তার মানে এই লাস্ট দুটো প্রান্ততে যদি সমান না দেওয়া থাকে তখন আমরা এটাকে বলবো মুক্ত বিস্তার। এটাকে এ কমা বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে যদি আমরা ছবিটা আঁকি, যদি এটা এ হয় আর এটা বি হয়, তাহলে কি কি মানগুলো নেবে না এ এর পরে আর বি এর আগে। তার মানে এ আর বি এর মাঝের মানগুলো নেবে, কিন্তু এ এর মানটা নেবে না আর বি এর মানটা নেবে না। তাহলে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে এটা বদ্ধ বিস্তার আর এটা মুক্ত বিস্তার। এছাড়াও আরও দুটো আছে, সেটা হলো হাফ মুক্ত আর হাফ বদ্ধ। যেমন ধরো একটা সেট এ নিলাম, যে একটা সাইড আমাদের সমান আছে কিন্তু অন্য সাইডটা সমান নেই, তখন এটা লিখবো আমরা যেদিকে সমান আছে সেদিকে থার্ড ব্র্যাকেট আর অন্যদিকে ফার্স্ট ব্র্যাকেট। আবার আরেকটা থাকতে পারে যে ধরো এ এর দিকে সমান নেই কিন্তু বি এর দিকে সমান আছে, তাহলে এ এর দিকে ফার্স্ট ব্র্যাকেট আর বি এর দিকে থার্ড ব্র্যাকেট। তাহলে এরকম 4 রকমের বিস্তার থাকতে পারে। এটা বলা হয় বদ্ধ বিস্তার, এটা মুক্ত, আর এটা হাফ বদ্ধ হাফ মুক্ত, কারণ একটা দিক বদ্ধ একটা দিক মুক্ত। তাহলে আমরা মনে রাখবো যেদিক সমান হবে সেদিক থার্ড ব্র্যাকেট আর যেদিক সমান হবে না সেদিক ফার্স্ট ব্র্যাকেট। তাহলে তোমরা এইটুকুই ভালোভাবে দেখবে, পরের দিন আমরা আবার পরেরটা পড়ব।